সবাইকে তাপগতিবিদ্যা চ্যাপ্টারে স্বাগতম। আসলে আমরা টাইপ 1 শুরু করি। টাইপ 1 হচ্ছে আমরা দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে স্কেল টু স্কেল কনভারসেশন, আর একটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথ করব। তো দেখো, যে কোনো স্কেলটা যেভাবে মেজার করা হয় সেটা হচ্ছে যে তুমি কাঙ্ক্ষিত স্কেলে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। এটাকে আমরা লিখি x থিটা মাইনাস xs ডিভাইডেড বাই x মাইনাস xs। আচ্ছা, এখন দেখো আমাদের এই তিনটা স্কেল থেকে কোশ্চেন আসে। তো এই যে তোমরা র‍্যাঙ্কিন, রোমার এই ধরনের স্কেলগুলো আসলে ইম্পর্টেন্ট না, কোনো দরকার নাই, এই তিনটা জানলেই চলবে। ঠিক আছে, সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন স্কেল। ওকে, তো দেখো আমাদের যখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথ থাকবে খুবই সহজ। বলা হলো ধরো যে থার্মোমিটারটা ত্রুটি থাকবে বা মানে প্রবলেমেটিক যে বিষয়টা থাকবে আর কি, ঠিক আছে, বলে দিবে যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের মেজারমেন্ট হলো 45 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এটা হচ্ছে তোমার ত্রুটিপূর্ণ মেজারমেন্ট। বলে দেয়া হলো যে ওই স্কেলের বা ওই থার্মোমিটারের তোমার এক্স আইস হচ্ছে 3 ডিগ্রি আর এক্স স্টিম হচ্ছে 160 ডিগ্রি। এই এক্স আইস আর এই এক্স স্টিম অনুসারে অ্যাকচুয়াল তাপমাত্রা এটা হওয়ার কথা না, কিন্তু এটা এর শো করতেছে। এখন বলা হচ্ছে যে তাহলে প্রকৃত টেম্পারেচারটা ফারেনহাইটে কত, অর্থাৎ আমাকে ফারেনহাইট স্কেলের সাথে কম্পারিজনটা করতে হবে। ওকে, তাহলে চলো আমরা ফারেনহাইট স্কেলটা নিয়ে নিই। তাহলে ফারেনহাইট স্কেল একদিকে থাকবে আর এই তিনটা ভ্যালু একদিকে থাকবে। ওকে, তো আসো ফারেনহাইট স্কেল অনুযায়ী কি হবে, আমাকে এই এফটা বের করতে হবে। নিচে কি বলো, নিচে এটা বিয়োগ করলে কত হয় 180। ফারেনহাইট স্কেলে এক্স স্টিম হচ্ছে 212 আর এক্স আইস হচ্ছে কত 32। ওকে, তাহলে এই পাশে হবে x এর হচ্ছে 45 মাইনাস এদিকে কত 3 ডিভাইডেড বাই 107 মাইনাস 3। ব্যাস, এটা ক্যালকুলেট করলেই আমাদের ম্যাথ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা বুয়েটে আসছে। ওকে, সো এটা ক্যালকুলেশন করলেই তোমরা ডিজায়ার্ড রেজাল্ট পেয়ে যাবে। এখান থেকে তোমরা একটা পেয়ে যাবে। আচ্ছা, এরপর আসো দ্বিতীয় ম্যাথটা। ভালো হইছে, ফারেনহাইট স্কেলে কোন বস্তুর তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিনে কত হবে। তাহলে এখানে আমার কম্পারিজনটা কার কার মধ্যে হবে, কেলভিন আর ফারেনহাইটের মধ্যে হবে। তাহলে কেলভিন আর ফারেনহাইটের মধ্যে যদি আমি কম্পারিজন করি তাহলে আমার এখানে কত কোন বস্তুর তাপমাত্রা কত 50, তাহলে 50 মাইনাস 32 আর নিচে কত 180 ইকুয়ালস টু এখানে নিচে হচ্ছে 100 আর উপরে কি তোমার এই কেলভিনটা আমাকে বের করতে হবে, কে এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। ওকে, তুমি চাইলে এখানে শর্টকাট নিজে মেক করতে পারো। সো ডিভাইড করো, এখানে ডিভাইড করলে কত হবে, এটা 9 হবে, এটা কত হবে 5 হবে, এখানে মাইনাস করলে উপরে কত হবে 18 হবে। সো এই তো, তাহলে 5 উপরে গুণ করলে কত হয়ে যাবে, তাহলে k ইকুয়াল টু 5 উপরে গুণ করলে কত হবে, আচ্ছা 9 দিয়ে 18 কে গেল কত 2 10, তাহলে 10 প্লাস 273, आंसर হচ্ছে 283 কেলভিন। এটা হচ্ছে আমার आंसर। ওকে, আশা করি তোমরা হিসাবটা বুঝতে পারছো। এই লাইনটা জাস্ট তোমার যদি জানা থাকে বা এই লাইনের ইউজটা যদি তুমি বুঝতে পারো তাহলে এই ধরনের ম্যাথ আসলে কোনো ব্যাপারই না, ইজিলি সলভ হয়ে যাবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এই টাইপ থেকে প্রচুর প্রশ্ন হয় পরীক্ষায়। ওকে, সো এই লাইনটা সবাই মাথায় রেখে দিবা, এই লাইনটা জাস্ট প্র্যাকটিস করো। যখনই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কথা বলবে এবং যেই স্কেলে বের করতে বলবে সেটার সাথে জাস্ট সেই স্কেলটা নিয়ে নিবা। এইটার সাথে জাস্ট যদি কেলভিন চাই কেলভিন, যদি ফারেনহাইট চাই ফারেনহাইট, যদি সেলসিয়াস চাই সেলসিয়াস। ওকে, আর সব সময় যে এটাই বের করতে বলবে তাও না, তোমাকে বলে দিতে পারে যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার কত ডিগ্রি দেখাবে, সেই ক্ষেত্রে তোমাকে এই এক্সটিটা বের করতে হবে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। ব্যাস, চলো আমরা তাহলে নেক্সট টাইপে যাই। চলো টাইপ 2 শুরু করা যাক। দেখো, ত্রৈধ বিন্দু বলতে কি বোঝায়, যেই বিন্দুতে পানি তার তিনটা ধর্মই প্রদর্শন করতে পারে। ওকে, সেটাকে বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273.16 কেলভিন। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আসলে আমরা পরিচয় দেখি। টি হচ্ছে যে টেম্পারেচারটা তুমি নির্ণয় করবা। ঠিক আছে, তো
তো টি তাপমাত্রায় এই এক্সটা হচ্ছে একটা বস্তুর তাপমিত্রিক ধর্ম। আচ্ছা, এই জিনিসটা কি? যেমন হচ্ছে ধরো এই জিনিসটা কি কি হতে পারে? চাপ হতে পারে, এটা রোদ হতে পারে, মানে টি টেম্পারেচারে ধরো চাপ, টি টেম্পারেচারে ধরো রোদ। আর এটা হচ্ছে ত্রৈধ বিন্দুতে হচ্ছে সেই বৈশিষ্ট্যটা, মানে ত্রৈধ বিন্দুতে চাপ, ত্রৈধ বিন্দুতে তাপ, এরকম একটা ব্যাপার। তো আসলে বলা হয়েছে যে ত্রৈধ বিন্দুতে কোন একটা বস্তুর চাপ কত দেওয়া আছে এত, আর টি টেম্পারেচারে বলা হয়েছে চাপ হচ্ছে 14। তাহলে ওই টি টেম্পারেচারটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? মানে ভাই 273.16 হচ্ছে 20 হইলে তাহলে টি টেম্পারেচারে কত হবে, বা হচ্ছে কত টেম্পারেচারে 14 হবে, এটা হচ্ছে তোমাকে বের করতে হবে। তাহলে এটা খুবই সহজ। তাহলে টি ইকুয়াল টু কি হবে? 20 উপরে 14, নিচে 20 ইনটু 273.16। এটা ক্যালকুলেট করে যা পাবা তাই। এখান থেকে মাঝে মাঝে একটা দুইটা কোশ্চেন আসে, তো জেনে রাখা ভালো। তাহলে x টা কি? টি তাপমাত্রায় বস্তুর তাপমিত্রিক ধর্ম, আর এটা হচ্ছে কি? ত্রৈধ বিন্দুতে। ওকে, আচ্ছা, তাহলে এর পরেরটাতে আসি। এটা হচ্ছে কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যে dq প্রদত্ত তাপ শক্তি ইকুয়াল টু কি হবে? অন্তঃস্থ শক্তির পরিবর্তন প্লাস কে কৃত কাজ। আচ্ছা, এই dq টা কখন প্লাস হবে? যখন হচ্ছে এটাতে প্রদান করা হবে, ঠিক আছে? এটাতে তাপ প্রদান করা হবে, সিস্টেমে তাপ প্রদান করা হবে। আর যখন মাইনাস হবে কখন? যখন সিস্টেম তাপ বর্জন করবে, ঠিক আছে? আচ্ছা, আর dw ইকুয়াল টু কি? p del v, del v মানে কি? আয়তনের পরিবর্তন হলে তো কাজ হয়। আচ্ছা, এরপরে আসি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে। এখন একটা প্রবলেম আছে, এটা বইটা এই প্রবলেমটা আসছিল। বলা হয়েছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হলে কি পরিমাণ কাজ করতে হবে। আচ্ছা, তাহলে চলো, আমরা তো জানি W ইকুয়াল টু কি? W ইকুয়াল টু কি? P del V, or P del V ইকুয়াল টু কি? N R del T। N হচ্ছে কত? 1, আর R কত? 8.316 ইনটু T কত? কত কেলভিন বাড়াইতে বলছে? 1 কেলভিন বাড়াইতে হবে। সো অ্যানসার হবে 8.316। শেষ। আচ্ছা, এরপরে আসো, পরের প্রবলেমটা ঢাবিতে আসছে। বলা হয়েছে যে একটা সিস্টেম 1500 জুল তাপ শোষণ করে, তার কৃত কাজ কত? 82 জুল। আর কি বের করতে হবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে হবে। অর্থাৎ আমাদের শোষণ কত করছে? 1500, আর কাজ কত করছে? 82, তাই তো? তাহলে আমার DW বের করতে হবে। খুবই সহজ। কত হবে? DW 1458। এই এত জুল কাজ, এই এত জুল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে আমাকে এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে বলছে। সিম্পল, খুবই ইজি ম্যাথ। 1500 থেকে 82 বিয়োগ করে দিলেই খেলা শেষ। তো এই ছিল। ওকে, আমরা এগুলো গ্রাফ নিয়ে লাস্টে কথা বলবো। ওকে, লাস্টে আমরা গ্রাফ দেব। আচ্ছা, টাইপ করে দেই। টাইপ করে তোমার রেফ্রিজারেটর থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? রেফ্রিজারেটর হচ্ছে কার্যকৃত সহগ K ইকুয়ালস টু Q1 বাই W। ওকে, এই Q1 টা কি? এই Q1 টা হচ্ছে অপসারিত তাপ, আর W তো জানো তোমরা কৃত কাজ। তো বলা হয়েছে একটা রেফ্রিজারেটরের এরকম হচ্ছে তোমার কার্যকৃত সহগ হচ্ছে 5, এবং প্রতি চক্রে সেটা 250 জুল তাপ অপসারণ করে। তাহলে কৃত কাজের মান কত, আর বর্জিত তাপটাই বা কত হবে? তাহলে W ইকুয়ালস টু কি হবে? W যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে হবে কি? Q1 বাই K। তাহলে Q1 কত? 250, K হচ্ছে 5, তাহলে হবে কত? 50। আর বর্জিত তাপটা কি হবে? তাহলে আমার কৃত কাজ প্লাস অপসারিত তাপ, সো আমার 250, এখানে W দিয়ে দিই, ফর্মুলা আকারে থাকলো, প্লাস 50 ইকুয়ালস টু হচ্ছে 300। দ্যাটস ইট। এই হচ্ছে, আর এই ম্যাথটা বুটেক্সে আসছিল। ওকে, এই ম্যাথটা বুটেক্সে আসছিল। তো এই ছিল আমাদের টাইপ 2, টাইপ 3 আর টাইপ 4। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আর নিজেরা প্র্যাকটিস করবা বেশি করে। তো চলো আমরা টাইপ 5 এ চলে যাই। তো আসলে টাইপ 5 হচ্ছে গতি শক্তি যদি তাপ শক্তিতে কনভার্ট হয় সেই সংক্রান্ত ম্যাথগুলো। তো দেখো, একটা খুব ইন্টারেস্টিং ম্যাথ, যে এম ধরনের একটা বস্তু, সেটা একটা ধরো গাছের গুঁড়িতে আঘাত করলো, তো 500 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে সে 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেছে।
এবং এতে যেটা হচ্ছে 50% কনভার্ট হচ্ছে, ঠিক আছে। এখন আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে যে তাপ শক্তি পরিবর্তন তোমার হচ্ছে তাপমাত্রার পরিবর্তন কত হইল সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রশ্নটা আরেকবার বলতে যে এম ভরের একটা গুলি, সেটা হচ্ছে গাছের এই পাশ দিয়ে ঢোকার সময় তার বেগ ছিল হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, সরি 500 মিটার পার সেকেন্ড, এবং বের হয়ে গেল 300 মিটার পার সেকেন্ড বেগে। তো এটার ফলে যেটা হলো তোমার হচ্ছে 50% শক্তি হচ্ছে কনভার্ট হলো, ঠিক আছে, গতি শক্তি থেকে তাপ শক্তিতে কনভার্ট হলো। এখন প্রবলেম হচ্ছে যে কি পরিমাণ তাপমাত্রা পরিবর্তন হইল। তো এখানে তোমার হচ্ছে এসটা দেওয়া আছে, আপেক্ষিক তাপটা দেওয়া আছে। তো দেখো আপেক্ষিক তাপটা দেওয়া আছে কিন্তু ক্যালোরিতে, ঠিক আছে। এটা কনভার্ট করতে হবে কি জুলে, কিলো ক্যালোরিতে দেওয়া আছে, কনভার্ট করে নিতে হবে কিলো জুলে। তো চলো আমরা তাহলে ম্যাথটা সলভ করি। তাহলে আমার ই কে কত হবে, হাফ এম ভি স্কয়ার 500 মাইনাস 500 মাইনাস 500 স্কয়ার মাইনাস 300 স্কয়ার। ওকে, এরপরে আমার এইদিকে কত পাবো, এম এস ডেল থিটা, এম এস 0.031, তাহলে এক তোমার হচ্ছে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.184, তাহলে 0.031 সমান কত হবে, এটার সাথে জাস্ট 4.184 মাল্টিপ্লাই করে দিলেই হবে, ঠিক আছে। আর আমার এখানে কি বের করতে হবে, ডেল থিটা বের করতে হবে। তো আশা করি এই পর্যন্ত কি সবাই বুঝে গেছে, এই পর্যন্ত কি বুঝতে পারতেছো যে ঘটনাটা কোন দিকে দাঁড়াচ্ছে। তো আসি তাহলে এই দুইটা আমরা ইকুয়াল করি এখন, হ্যাঁ। তাহলে এটা আমার কত আসছে, 500 স্কয়ার মানে হচ্ছে 25 চারটা শূন্য, আর এদিকে হচ্ছে 9, তাই না, চারটা শূন্য, এই তো 10 টু দি পাওয়ার 4। তাহলে আমার এখানে কত আসে, কত আসে এখানে 16, তাই তো। 16 কে যদি আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করি কত হবে 8, তাহলে আমি পাচ্ছি 8 m ইনটু 10 টু দি পাওয়ার 4। হিসাবটা কি বোঝা গেছে কিভাবে হলো, 8m ইনটু 10 টু দি পাওয়ার 4। এখন আসি, এখন একটা জিনিস খেয়াল করো, বলা হয়েছিল কি 50% কনভার্ট হয়েছে, তাহলে আমার তাপ শক্তিতে কতটুকু কনভার্ট হয়েছে, পুরো 8m ইনটু 10 টু দি পাওয়ার 4 কনভার্ট হয়, হইছে কত 4m। তাহলে 4m ইনটু 10 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এই জিনিসটা একবারে এই পাশে লিখি, হ্যাঁ। তাহলে 4m ইনটু 10 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এই জিনিসটা, যেহেতু অর্ধেক 50% কনভার্ট হয়েছে, তাহলে আমরা 8m এর জায়গায় কত নিছি 4m, m দুই পাশ থেকে চলে যাবে। তাহলে আমার ডেল থিটা ইকুয়ালস টু কত হবে, ডেল থিটা ইকুয়ালস টু হবে 4 into 10 to the power 4 divides 0.031 into 4.184। সো আমি যদি এক কাজ করি, এখানে 40 নিয়ে এখানে কিউব করে দেই, এখানে মানে আমি একটা জিরো জাস্ট ধার নিলাম, নিলে যেটা হবে আমার এটা ফ্রি হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি 40/31, এই দশমিক দশমিক উঠাই দিলাম, মানে এটা যদি উঠাই দিই তাহলে এখানে 10 টু দি পাওয়ার -3 হয়, এই দশমিক উঠাই দিই 10 টু দি পাওয়ার -3 হয়। ওকে, তাহলে 31 4.184 ইনটু কত হবে, এটা উপরে গেলে কত হবে 10 টু দি পাওয়ার 6। সো এটা হচ্ছে কি আমার রিকোয়ার্ড রেজাল্ট। আই গেস তোমরা বুঝতে পারছো। তাহলে আই গেস এই ম্যাথটাকে আমি আরেকবার রিপিট করি তোমাদের জন্য। সেটা হচ্ছে যে আমার একটা গাছের গুড়ির এই পাশে একটা গুলি ঢুকলো,
গুলিটা 500 মিটার পার সেকেন্ড বেগে ঢুকছে। তো ঢোকার ফলে যেটা হইছে 50% গতি শক্তি কি হইছে তাপ শক্তিতে রূপান্তরিত হইছে। 50% গতি শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হইছে। তো এর ফলে যেটা হইছে অবশ্যই তাপমাত্রার একটা পরিবর্তন হইছে। তো এই তাপমাত্রার পরিবর্তনটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তো আমি প্রথমে যেটা করলাম গতিশক্তির পরিবর্তনটা বের করলাম। তো গতিশক্তির পরিবর্তনটা কত বের করছি আমরা 500 থেকে 300 হইছে। সো 8m * 10⁴, ওকে, এত জুল। ওকে, আচ্ছা একটা জিনিস, তাহলে 8m ইনটু এই জুলকে আমাদের কিন্তু কিলো জুল বানাতে হবে। হ্যাঁ, কিলো জুল যদি বানাই 10 কিউব চলে যাবে, 10 কিউব জুল। তাহলে আমরা কি পাচ্ছি, আমি এখান থেকে এখানে লিখছি। হ্যাঁ, তাহলে কি পাচ্ছি আমরা 80m আর 10 কিউব কে আমরা কিলো জুল আকারে লিখছি। হ্যাঁ, যেহেতু আমরা এখানে কিলো জুল নিয়ে কাজ করতেছি, কিলো জুল নিয়ে কাজ করতেছি এবং এগুলো কিলো জুলে আছে। তো তাহলে যেটা হবে আমার হিসাবটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, একটু চেঞ্জ হবে, আমাদের হিসাবটা একটু চেঞ্জ হবে। তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে কত 80m কিলো জুল। সো আমার যেহেতু 50% তাপ শক্তিতে কনভার্ট হইছে, সো আমার 80m এর জায়গায় কত আসবে 40m। জাস্ট আগের থেকে যেটা হচ্ছে আমরা একটা 10 কিউব কমাই নিচ্ছি, আর কিচ্ছু না, মানে যা ছিল তাই থাকবে। ওকে, এই যে এটা হচ্ছে m, এই পুরোটা হচ্ছে s, আর এটা কি ডেল থিটা। তাহলে ms ডেল থিটা, তাহলে ডেল থিটা ইকুয়াল টু কত হবে 40m divided by 0.031 into 4.184, ওকে। এই তো ব্যাস, এটা ক্যালকুলেট করে যা পাবা তাই, এই যে m উপরে নিচে চলে যাবে। সো আমার ফ্রেশ থাকবে 40 বাই 0.031 into 4.18। এই এককের মানে ঝামেলা করতে দেওয়া যাবে না, কিন্তু মানে খুব কেয়ারফুল থাকতে হবে এই বিষয়ে, যেটা একক নিয়ে কোনো ঝামেলা তৈরি না হয়। ওকে, সো আমি এই ম্যাথটা আরো একবার রিপিট করব। ওকে, যেহেতু আমি একটু কারেকশন করছি, এটা একটা ফাইনাল। ওকে, আচ্ছা আসো তাহলে আমাদের ম্যাথটা ছিল যে একটা গাছের গুড়ির এই পাশ দিয়ে m ভরের একটা বুলেট আঘাত করছে। কত বেগে ছিল 500 মিটার পার সেকেন্ড বেগে। এটা বের হয়ে গেছে 300 মিটার পার সেকেন্ড বেগে, এবং বের হওয়ার সময় কি হইছে 50% গতি শক্তি তাপ শক্তিতে কনভার্ট হইছে। এখন আমাকে যেটা করতে হবে তাপমাত্রার পরিবর্তন কত হচ্ছে সেটা বের করতে হবে। আমার আপেক্ষিক সূক্ষ্ম তাপ দেওয়া আছে এবং এখানে ক্যালোরিতে দেওয়া আছে। তো ক্যালোরিটা কিসে কনভার্ট করে নিতে হবে, জুলে কনভার্ট করে নিতে হবে, কারণ আমরা যে গতি শক্তি পাবো সেটা জুলে পাবো। তো আমার ফার্স্ট ক্লাস ছিল আমরা গতি শক্তিটা বের করব, হাফ m আদি বেগ মাইনাস শেষ বেগ। ঠিক আছে, তো আমার এখানে গতি শক্তির পরিবর্তনটা কত হচ্ছে সেটা আমরা বের করলাম। তো সেটা আমরা পাইলাম কিসে, জুলে পাইলাম। তো আমি জুলটাকে জাস্ট কি করছি কিলো জুলে কনভার্ট করছি। ওকে, এই জুলটাকে কিসে কনভার্ট করছি, কিলো জুলে কনভার্ট করছি। এখন আমার যেহেতু 50% গতি শক্তি কনভার্ট হয়েছে, সো আমার 80m কিলো জুল পাইছি। তো আমার যেহেতু 50%, সো আমি কত নিব 40m। ওকে, আমার এই যে 40m কিলো জুল এটাই আমার তাপ শক্তিতে পরিণত হয়েছে। সো আমি এইজন্য তাপ শক্তি ইকুয়াল টু কি q ইকুয়াল টু ms ডেল থিটা। সো আমার কতটুকু তাপ শক্তিতে পরিণত হয়েছে 40m কিলো জুল, দ্যাটস ওয়াই q এর জায়গায় 40m বসাই দিয়েছি। আচ্ছা, আর এই পাশে আমরা যেটা করছি, এই যে আমার যে আপেক্ষিক সূক্ষ্ম তাপ, এটা কি কেলভিনে ছিল, এটা আমরা কিসে কনভার্ট করে দিয়েছি, আমরা জুলে কনভার্ট করে দিয়েছি। ওকে, কিলো জুলে কনভার্ট করে দিয়েছি, কিলো কেলভিনে ছিল কিলো জুলে কনভার্ট করে দিয়েছি। আচ্ছা, আর আমাকে কি বের করতে হবে, ডেল থিটা বের করতে হবে। সো 40m ডিভাইডেড বাই এই জিনিসটা জাস্ট নিচে চলে আসছে, mm কাটাকাটি 40 বাই, এটা হচ্ছে আমার এক্সাক্ট অ্যান্সার। এটা তোমরা ক্যালকুলেটরে একটু ক্যালকুলেট করবা কাইন্ডলি। তো আশা করি তোমরা বুঝতে পারছো।
একটু প্যাচ ছিল বাট তোমরা আশা করি বুঝতে পারছো। সো আসো টাইপ 6 এ যাই। টাইপ 6 টা হচ্ছে কি, যদি হচ্ছে বিভব শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কি হবে? তো দেখো কতখানি কি হলো, একটা বরফ পড়তেছে, বরফটা একটা উচ্চতা ধরে পড়ছে এবং এর ফলে যেটা হয়েছে 1/4 অংশ গলে গেছে। আচ্ছা 1/4 অংশ গলে গেছে, তাহলে দেখো আমার আপেক্ষিক তাপ কত দেওয়া আছে, তোমার আপেক্ষিক তাপ আছে 8000 কেলভিন। সো কেলভিনটা অবশ্যই কিসে কনভার্ট করে নিতে হবে, জুলে কনভার্ট করে নিতে হবে, আমাকে এইচ টা বের করতে হবে। সো আসো আমার এই পাশে কত হচ্ছে, এম জি হচ্ছে কত 9.8 ইনটু এইচ, এইচটা আমি বের করব। আর এই পাশে আমার যদি আমি তাপ শক্তিতে যাই তাহলে কতখানি বলছে, 4 অংশ বলছে, ইনটু ইনটু আমি একটু নিচে লিখতেছি, ইনটু 8000 ইনটু 4. সো এখান থেকে কি হবে, আমার এম চলে যাবে, তাহলে h equals to 8000 into 4.2 divided by 9.8, এটাই কি আমার desired height। আই গেস তোমরা বুঝতে পারছো। আচ্ছা আর এই যে নিচে যে 4টা, এই 4টা কোন হয়ে যাবে বুঝতেছি না আজকে কেন এই টুকটাক আমি প্রবলেম করতেছি। এটাই বসে যাবে, হ্যাঁ ঠিক আছে গুণ, আর এই দুইটা হচ্ছে ঠিক আছে 9.8 টা তোমরা নিচে নামাই দিয়েছো। সো আই গেস তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারছো। এটা হয় মাঝে মাঝে আসলে, সব সময় আসলে মানুষের পারফরম্যান্স সেম যায় না, মানে একটু পরিশ্রম গেলে আসলে একটু মাঝে মাঝে একটু 19-20 হতে পারে। তো যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের সহযোগিতা। আশা করি তোমরা একটু কি বলবো কনসিডারেশন দৃষ্টিতে দেখবা। তো এই ছিল আমাদের টাইপ 6 পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমি তো পানিশমেন্ট হিসেবে যেটা করি আমি তো আরেকবার করে রিপিট করি। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা টাইপ 7 এ যাই। ওকে টাইপ 7, টাইপ 7 হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপের প্রক্রিয়া যেটা হয় dq হয় 0। তাহলে dq যদি 0 হয়ে যায় তাহলে dw হয় কি -d। ওকে, অর্থাৎ অভ্যন্তরীণ পরিবর্তন যত বেশি হবে কৃতকাজের পরিমাণ তত কম হবে, আর অভ্যন্তরীণ পরিবর্তন যত কম হবে কৃতকাজের পরিমাণ তত বেশি হবে। তো আমাদের রুদ্ধতাপীয় সূত্র সংক্রান্ত যে ফর্মুলাগুলো সেটা হচ্ছে এটা। আশা করি এই যে চেঞ্জটা একটু বুঝতে পারতেছো, যে একটু চেঞ্জ আছে ফর্মুলাগুলো। তো এখান থেকে কি ধরনের প্রশ্ন আছে, একটা প্রবলেম করাই এনাফ, কারণ সবগুলো প্রবলেমই সেম। এই প্রবলেমটা বইতে আসছিল যে তোমার একটা গ্যাসের ধরো তোমার হচ্ছে চাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, ভলিউম দেওয়া হয়েছে। এখন বলা হলো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তার ভলিউম কমপ্রেস করে 0.76 লিটার বানানো হলো, তাহলে তার চাপ কত হবে, তাহলে তার তাপমাত্রা কত হবে। তো চলো আমরা বের করি। তাহলে আমরা কি জানি, আমাদেরকে কি বের করতে হবে, P2 বের করতে হবে, তাই না? তাহলে P2 কি হবে, P1 V1 বাই V2 গ্রাম। সো আমরা যদি এখন মান বসাই দিই তাহলেই শেষ। মান বসাও, কত হবে, P1 দেওয়া আছে কত 1.2, V1 কত 4.3, আর V2 কত দেওয়া আছে 0.76 লিটার। ওকে, আর গামার মান তোমাকে বসাইতে হবে। দেখো গামার মান নিয়ে একটু কথা বলি, যে গামার ভ্যালু হচ্ছে তিন ধরনের, এই তিনটা ভ্যালু তোমাকে মনে রাখতে হবে, এক পরমাণুকের জন্য, দ্বি পরমাণুকের জন্য আর বহু পরমাণুকের জন্য। সো এখানে তোমার গামার মানটা বলে দিবে যে এটা এক পরমাণুকের জন্য নাকি দ্বি পরমাণুকের জন্য। তো গামার মান যদি বলতো যে এক পরমাণুকের জন্য তাহলে আমরা বলতে দাও 1.767। ওকে, তো এই ছিল। তাহলে T2 টা কিভাবে বের করতে হবে এটা তোমরা বুঝতেই পারতেছো। তো তোমরা চাইলে T2 দুইটা ওয়েতে বের করতে পারো, চাইলে তুমি এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, কারণ তুমি হচ্ছে কি চাপও পেয়ে যাচ্ছ। সো তোমার ইচ্ছা, তবে এটা যেহেতু বেশি সিম্পলিফাইড সো এটা ইউজ করাই ভালো। সো আমার T2 কত হবে, তাহলে T2 কত হবে T1 V1 বাই V2 ডিভাইড বাই গামা মাইনাস 1। সো ভ্যালুগুলো বসাই দিলে হয়ে যাবে। তো আসো আমরা সিপি তে যাই। সিপি জিনিসটা কি, যে স্থির চাপে আমরা 1 মোল গ্যাসের আয়তন যদি
তোমার গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই তাহলে আমার যে পরিমাণ তাপ শক্তি লাগবে ঠিক তেমনি ভাবে স্থির আয়তনে 1 মোল গ্যাসের আয়তন আমরা যদি 1 কেলভিন বাড়াতে চাই তাহলে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন। তো এই ফর্মুলাগুলো একটু আশা করি বলে ফেলবা। তো দেখো এখান থেকে কি ধরনের প্রবলেম আসতে পারে, সিপিসিবি থেকে খুব যে বেশি প্রবলেম আসে তাও না, তাও আসলে যেরকম আসতে পারে। দেখো বলা হয়েছে অক্সিজেনের সিপি ও সিভি কত হবে। তো অক্সিজেন মানে কি, এটা কি পরমাণু, তাহলে আমার এখানে গামার মান কত 1.4, তাহলে গামা ইকুয়ালস টু কি সিপি বাই সিভি ইকুয়ালস টু কি 1.4, যেহেতু গামার মান, তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি সিপি ইকুয়ালস টু কি 1.4 সিভি। আবার আমরা কি জানি সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, সো আমার সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তো আর এর মানটা আমাদের এখানে দেওয়া আছে, সো আমরা আর এর মানটা যদি এখানে বসাই দিই 8.315, আর আমি সিপি ইকুয়ালস টু সিভি এর একটা ভ্যালু পাইছি, এই জিনিসটা যদি এখানে খালি জাস্ট বসাই দিই সিপি এর জায়গায় কত হবে 1.4 সিভি। সো আশা করি এখান থেকে তুমি সিভি বের করে ফেলতে পারবা। সো এখান থেকে সিভি বের করে তুমি যে কোনো ইকুয়েশনে যদি বসাও তাহলে সিভি ভ্যালু পেয়ে যাবে। সো বাকি কাজটা তোমার নিজের। সিভি ভ্যালুটা তাহলে কত হবে আমি বলেই দিই, তাহলে 8.315 ডিভাইডেড বাই কি 0.4, তাই না, বিয়োগ করলে কত হয় 0.4 টা নিচে দিয়ে দিছি। আসো আমাদের টাইপ 9 এনট্রপি মানে কি, এনট্রপি মানে হচ্ছে ওয়েস্ট লেভেল, বিশৃঙ্খলা, কতটুকু ওয়েস্ট হচ্ছে একটা সিস্টেম। ওকে, তো দেখো এখান থেকে কি ধরনের ফর্মুলা আসতে পারে। দেখো যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে কি আমরা এলএফ ইউজ করব, আর যদি টেম্পারেচারের পরিবর্তন হয় তাহলে আমরা এমএস ডেল্টাটা ইউজ করব। তো দেখো এই প্রবলেমটা অনেকবার ভর্তি পরীক্ষায় আসছে, অনেকবার। দেখো বলা হয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 3 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত করা হবে। সো এখানে কি, এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে। সো বলা হয়েছে যে ডিএস নির্ণয় করো, তোমার হচ্ছে এনট্রপির মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ দেওয়া আছে। তো চলো আমরা সলভ করি, খুবই ইজি ম্যাথ। তাহলে ডিএস ইকুয়ালস টু কি হবে mlf বাই টি, তাই না? আচ্ছা ওকে, আমরা যেখানে ছিলাম আমি আবার এটা একটু রিপিট করতেছি, আমার একটা কল চলে আসছিল। দেখো তো দেখো তাহলে এনট্রপি ইকুয়ালস টু কি mlf ডিভাইডেড বাই টি। সো আমার এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি অবস্থার পরিবর্তন হয়েছে, বরফ থেকে পানি হচ্ছে। সো আমরা এই ক্ষেত্রে কি ইউজ করব, mlf ইউজ করব। ওকে, আর টেম্পারেচার পরিবর্তন হলে ms ডেল্টা, আগে বলেছি। তো আসো আমরা তাহলে ভ্যালুগুলো বসাই। তাহলে mlf, m কত এখানে 3 কিলোগ্রাম, lf হচ্ছে 3.36 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই, তাহলে দেখো এখানে কি হইছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত হইছে। সো আমার টিটা কত হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত বলো তো 273 কেলভিন। সো আমার এখানে টিটা কিসে বসবে 273 কেলভিন। সো আই গেস তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা গুণ করি, গুণ করলে কি হবে, এটা আসে কত 8, আচ্ছা 10.08 into 10 to the power 5 divided by 273। তো বাকিটা তোমাদের কাজ, ক্যালকুলেটরে চাপ দাও। আশা করি ক্যালকুলেটরে চাপ দিতে তোমাদের কোনো সমস্যা নাই, চাপ দিলেই তোমরা অ্যানসারটা পেয়ে যাবে। তো এই ছিল আমাদের তিনটা আলোচনা, রুদ্ধতাপীয়, সিপিসিভি সংক্রান্ত, গামা সংক্রান্ত এবং এনট্রপি। এখান থেকে টুকটাক ম্যাথ আসে, বেশ ইম্পর্টেন্ট টাইপ। সো আশা করি তোমরা সূত্রগুলো ভালো করে পড়বা এবং ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তো চলো নেক্সট টাইপে যাওয়া যাক। তো চলো আমরা কার্নোট ইঞ্জিন শুরু করি, টাইপ 10। কার্নোট ইঞ্জিন মনে রাখবা একটা প্রত্যাগামী প্রক্রিয়া, অর্থাৎ প্রতি চক্র শেষে মানে তুমি যে পরিমাণ দিবা সেই পরিমাণে ফেরত পাবো, অর্থাৎ এনট্রপির পরিমাণ শূন্য হবে। সো কর্মদক্ষতা 1 এটা ইকুয়ালস টু 1 মাইনাস q2 ডিভাইডেড বাই q1। সো আমরা অনেকে টেনশনে পড়ে যাই, উপরে কোনটা দেব নিচে কোনটা দেব।
অলওয়েজ মনে রাখো উপরে ছোটটা যাবে নিচে বড়টা যাবে, সহজ কথা। ঠিক আছে, এই কারণ এই কর্মদক্ষতা নেগেটিভ হবে না। ওকে, আচ্ছা, সো এই রিলেশনগুলা ইম্পর্টেন্ট। ওকে, তো আসো আমরা ফার্স্ট ম্যাথে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14-15 সেশনে আসছিল যে তোমার টেম্পারেচার কত, তোমার হচ্ছে 27 ডিগ্রি থেকে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে। ওকে, তো আমার এখানে তোমার হচ্ছে তাপ প্রদান করা হয়েছে বা তাপ শক্তি প্রদান করা হয়েছে কত, তোমার 8.4 × 10⁴ জুল। তো বলা হয়েছে কর্মদক্ষতা কত আর একটা কি কাজের পরিমাণ কত। ঠিক আছে, তো আমরা কাজের সাথে কিন্তু তোমার হচ্ছে সরবরাহকৃত তাপের সম্পর্ক জানি, তাই না? এটা ইকুয়াল টু কি W/Q। তো আমাদের এই দুটো জিনিসই কাজে লাগবে। তো আমরা প্রথমটা করে ফেলি। তো প্রথমে কি বলছিলাম, যেখানে বলা আছে টেম্পারেচার কত থেকে কতর মধ্যে আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে আছে, তাই না? সিস্টেমের তাপটা। তাহলে আমরা যেটা করব, এটাকেও কিসে কনভার্ট করব, কেলভিনে কনভার্ট করব, এটাকেও কেলভিনে কনভার্ট করব, করে ডিরেক্ট এখানে বসাই দেব। তাহলে আসো এটার ভ্যালু কত পাচ্ছি আমরা দেখি। এটা ইকুয়ালস টু 1 মাইনাস কত হবে, উপরে যাবে কত 300, নিচে আসবে কত 160 যোগ করলে কত হয় 273 এর সাথে 373 433, তাই না? 400, এটা হচ্ছে কি তোমার কর্মদক্ষতা, তাই তো? আচ্ছা, তাহলে উপরে কত আসবে 133 ডিভাইড বাই 433। এটাকে পার্সেন্টেজে কনভার্ট করবা, যত আসবে সেটা হচ্ছে কি তোমার কর্মদক্ষতা। আচ্ছা, এখন বলছে যে আমার কৃত কাজের মান কত, তাই না? তাহলে W ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, W ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইটা কিউ। ওকে, ইটার মান তো তোমরা জানো, আর কিউ কত, সরবরাহকৃত তাপ 8.4 × 10⁴, 8.4 × 10⁴। এটা কি তোমার কৃত কাজের পরিমাণ। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। যে কার্নোট ইঞ্জিন, আরেকটা জিনিস যেটা বারবার বলতেছি, যে কার্নোট ইঞ্জিন কিন্তু একটা প্রত্যাগামী প্রক্রিয়া। ঠিক আছে, সো কার্নোট ইঞ্জিনে এন্ট্রপির পরিমাণ 0। ওকে, আচ্ছা, আর ম্যাথটা ছিল যে একটা কার্যরত ইঞ্জিন যেটা এই টেম্পারেচারের মধ্যে কার্যরত আছে, আমার সেখানে সরবরাহিত তাপ দেওয়া আছে, আমাকে কর্মদক্ষতা বের করতে হবে, কৃত কাজ বের করতে হবে। সো আমি এটা বলছিলাম যেখানে টেকনিকটা হচ্ছে ছোটটা উপরে যাবে, বড়টা নিচে যাবে, জাস্ট একটু মাথায় রাখবে। পরীক্ষার হলে এত প্যারা করার কিছু নাই, উপরে কোনটা দিতে হবে, জাস্ট উপরে ছোট নিচে বড়, ব্যাস। সো আমরা ঠিক সেই টেকনিকে বসাই দিছি। সো আসো আমরা পরের ম্যাথে যাই। ম্যাথটা বইতে আসছিল, দেখো বলা হয়েছে যে তোমার এই যে এখানে বলে দিছে যে তোমার এটা হচ্ছে সিঙ্কের তাপমাত্রা, সিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্কের তাপমাত্রা আর এটা হচ্ছে উৎস। ওকে, তারপর বলা হলো যে এত তাপ সরবরাহ করা হলো, তাহলে কি পরিমাণ তাপ বর্জন করবে। ওকে, আচ্ছা, তারপর কর্মদক্ষতা কত, কাজ কত। তো আসলে আমরা একে একে সলভ করি। তো আমরা এই যে এই জিনিসটা কাজে লাগাবো। ওকে, আমরা এই জিনিসটা কাজে লাগাবো। অনেকে এই ফর্মুলা মনে রাখে, সিঙ্ক বাই সোর্স, বাই দরকার নাই, এভাবে মনে রাখার কোনো দরকার নেই। ছোট বাই বড় এটা মনে রাখবা, আজীবন কাজে দিবে। তাহলে Q2 ইকুয়ালস টু কত হবে, দেখো এখান থেকে Q2 ইকুয়ালস টু কত আসে। Q2 যদি উপরে নিয়ে যাই, Q2 যদি উপরে নিয়ে যাই কি হয়, Q1 T2 উপরে আসে বাই T1। ওকে, তাহলে পরে আমরা কি পাচ্ছি, তাহলে কি পাচ্ছি, Q2 ইকুয়ালস টু Q1 কত, 1 কিলো ক্যালোরি আছে, তাই না? ক্যালোরিতে আছে। ওকে, আচ্ছা, এটা কত আছে, T2 কত 350 ডিভাইড বাই 450। ওকে, এটা কিন্তু ক্যালোরিতে আছে, তাহলে এটাকে যদি জুলে কনভার্ট করতে যাই তাহলে কি করতে হবে, 4.2 দিয়ে গুণ করতে হবে। কাটলে কত হয়, 5 দিয়ে কাটলে হয় উপরে 7 আর নিচে 9, এত কি
কিলো জুল। এই সো এই কিসের ব্যাপারে কি বলে তোমার এককের ব্যাপারে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? মানে এককটা যেন ভুল না হয়। ওকে, মানে আমরা মানে চাইলে তুমি যদি অ্যানসার চাই ক্যালোরিতে, তুমি ক্যালোরিতে রেখে দিবা। যদি অ্যানসার জুলে চাই, এটা কি, এটা পাইছিলে কিসে পাইছিলে, এটা কিলো ক্যালোরিতে পাইছিলে। যদি জুলে চাই তাহলে হচ্ছে 4.2 দ্বারা গুণ করলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, জুলে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো আসলে কেয়ারফুল। হ্যাঁ, আর রিটেনের জন্য আসলে তুমি চাইলে যে কোনো একটাই রাখতে পারো, বোথ আর কারেক্ট, বাট এমসিকিউ তে দেখবা যে অ্যানসারটা কিসে চাইছে। ওকে, সো বি কেয়ারফুল। এই ছিল। আচ্ছা, এরপরে আসো, এটা খুব ইন্টারেস্টিং একটা টাইপ, টাইপ 11 গৃহীত ইকুয়ালস টু গৃহীত তাপ ইকুয়ালস টু কি, বর্জিত তাপ, তাই না? গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ, যে পরিমাণ তাপ গ্রহণ করবে সেই পরিমাণ তাপ বর্জন করবে। সো দেখো চুয়েটের একটা প্রবলেমটা কি, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 15 গ্রাম বরফে তুমি কি করছো, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 60 গ্রাম পানি ঢেলে দিছো। এখন প্রশ্ন হচ্ছে মিশ্রণের তাপ কত, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? মিশ্রণের তাপটা কত হবে। ওকে, তো চলো যাই আমরা সলভ করি। আমার জায়গা ক্লিন করা প্রয়োজন, তো আমি এই পাশের জায়গাটা ক্লিন করছি। এখন একটা জিনিস ধরে নাও, মিশ্রণের তাপমাত্রা হবে এটা, মিশ্রণের তাপমাত্রা হবে এটা। আচ্ছা, আসলে আমরা ফিল করি। প্রথমে যেটা হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফটা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে হবে, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে হবে সেটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি। ওকে, আচ্ছা, আর এদিকের কনভার্সনটা জাস্ট একটাই হবে, সেটা হচ্ছে আগে ছিল 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ওয়াটার, সেটা কি হয়ে যাবে, জাস্ট এটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার হবে। এই তো নাকি, এছাড়া তো আর কনভার্সন নাই, আছে তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদের জাস্ট করতে হবে। তাহলে এই দুইটার জন্য একটা জিনিস পাবো, এই দুইটার জন্য একটা জিনিস পাবো, এই দুইজনের জন্য একটা জিনিস পাবো, আর এটার জন্য একটা পাবো। সো আমার টোটাল তিনটা হবে, তাই না? সমান চিহ্নের এই পাশে দুইটা কনভার্সন আর এই পাশে একটা কনভার্সন। সো আমরা এই কনভার্সনটা লিখে ফেলি ms ডেল থিটা। আর এইখানে দেখি প্রথমে হচ্ছে কি অবস্থার পরিবর্তন হচ্ছে, সো আমরা লিখবো mlf, তারপরে কি টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে প্লাস ms ডেল থিটা। ওকে, আচ্ছা, তো এখানে m1 দিলাম, 1 দিলাম, এটা m2 দিলাম। ওকে, এই s তো সেম, কারণ দুইটারই পানি, তাই না? আর এই বরফ গলনের আপেক্ষিক শুদ্ধতা কত ছিল, 3.36 * 10⁵। সো m কত, 15 গ্রাম, তাহলে 15 * 10⁻³ ইনটু 3.36, এটা কি আমার m1, 3.36 * 10⁵, এটা কি আমার lf প্লাস 0 এই আচ্ছা 0.015, এই গ্রামটা একবারে কিলোগ্রাম বানাই দিলাম, ইনটু s কত, 4200, তাই না? আচ্ছা, এইবার আসি কাহিনীটা, এই কাহিনীটাতে পরে আসতেছি। আচ্ছা, ইকুয়াল টু কি লিখবো আমরা, ইকুয়াল টু আমরা কি লিখবো, m2, m2 কত, 60, তাই না? 60 গ্রাম, s কত, 42 ইনটু ব্র্যাকেট। সবসময় মনে রাখবা এই যে ডেল থিটাটা এটা ধনাত্মক হবে, এটার টেকনিকটা হচ্ছে এটা ধনাত্মক হবে। সো ধনাত্মক হবে কারণ আমাদের এখানে উলটপালটটা কি হয়, যে ভাই কোনটা মাইনাস কোনটা দিব, তোমার হলো ওই থিটা মাইনাস 0 দিব নাকি 60 মাইনাস থিটা দিব নাকি থিটা মাইনাস 60 দিব, এই কনফিউশনটা আমাদের হয় যে কোনটা মাইনাস কোনটা হবে, তাই না? এই কনফিউশনটা আমাদের হয়। এখানে কনফিউশনের এটা কম, দেখো কি বলছি, এটা সবসময় ধনাত্মক হবে। সো দেখো বরফের টেম্পারেচার ছিল 0, সেখান থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থেকে হয়ে গেল থিটা, তাহলে থিটা বড় না 0 বড়, অবশ্যই থিটা বড়, তাহলে থিটা মাইনাস 0, কারণ কি এটা ধনাত্মক হবে। এবার এইটাতে আসো, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থেকে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি হচ্ছে, এটা কি টেম্পারেচার কমে যাবে না?
এটা কি 60 থাকবে? থাকবে না। কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে কে বলো 60 বড় না থিটা বড়? অবশ্যই 60 বড়। দ্যাটস ওয়াই এখানে কি হবে? 60 মাইনাস থিটা। আমাদের কনফিউশনের জায়গাটা তোমরা ধরতে পারছো যে 60 মাইনাস থিটা হবে না থিটা মাইনাস 60 হবে। এটা আমরা কিভাবে নির্ধারণ করব? অলওয়েজ এই জিনিসটা কি হবে? ধনাত্মক হবে। কথা ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। সো আসো আমরা এখন যদি এটা হিসাব করি তাহলে পেয়ে যাব, কারণ এটা কি হবে 0 0 তো কোনো ম্যাটার না, তাই না? সো বাকি ক্যালকুলেশনটা তোমরা নিজেরা সলভ করবা, এটা আমি করে দিব না। এটা ক্যালকুলেটরে চাপ দিবা, এটাও ক্যালকুলেটরে চাপ দিবা, এটা ক্যালকুলেটরে চাপ দিবা। একটাই মাত্র দেখো ভেরিয়েবল আছে থিটা, তাই না? আমি তোমাদের জন্য যেটা করতে পারি আমি প্রসেসটা আরেকবার বলবো, ঠিক আছে? সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে আমি 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি ঢেলে দিছি। আচ্ছা, ঢালার পরে কি হলো ঘটনাটা? ঢালার পরে যেটা হলো মিশ্রণের টেম্পারেচার থাকবে একটা, তো যেটা হবে বরফের টেম্পারেচার বাড়বে, পানির টেম্পারেচার কমে যাবে, তাই না? বরফ থেকে পানি হবে, ঠিক আছে? সেই পানির টেম্পারেচারটা কি হবে? বাড়বে। আর যে পানি তুমি ঢালছো সেটা টেম্পারেচার কমবে, কারণ এ তাপ গ্রহণ করবে, এ তাপ বর্জন করবে। তো আসো আমাদের কনভার্সনটা কি রকম হবে? বরফ থেকে প্রথমে পানি হবে, তারপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি হবে, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি হবে। তো দেখো তাহলে যখন অবস্থা পরিবর্তন হয় তখন গেলে, যখন টেম্পারেচার পরিবর্তন তখন থিটা, আর এটা কি 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থেকে 0 ডিগ্রি থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি হবে, মিশ্রণের টেম্পারেচারে আসবে। সো আমরা এইভাবে ইকুয়েশনটা লিখে ফেলছি, লিখে ফেলার পরে জাস্ট ভ্যালুটা বসাই দিছি। তো আশা করি তোমরা প্রবলেমটা ধরতে পারছো। সো এরপরে চলে যাব আমাদের এই চ্যাপ্টারের শেষ অংশে। তো চলো টাইপ 12 শুরু করা যাক। গ্রাফ। দেখো আমাদের প্রথম গ্রাফগুলো হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সবগুলো গ্রাফগুলো কার? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় তোমার তাপমাত্রার পরিবর্তন শূন্য হয়, আর যেহেতু তাপমাত্রার পরিবর্তন শূন্য, আবার আমরা জানি কি dT সমানুপাতিক dQ, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন শূন্য হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? শূন্য। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার জন্য এটা 0 হয়ে যাবে, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার জন্য dQ হবে dW। এটা আমরা মাথায় রাখবো, অনেক সময় এমসিকিউ তে দেয় যে সমষ্ণ প্রক্রিয়ার জন্য তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি কি রকম হবে। আর এই গ্রাফগুলো আমরা প্র্যাকটিস করব। দেখো গ্রাফের একটা আমি তোমাদের টেকনিক শেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে গ্রাফ হবে মূল বিন্দুগামী, আর যদি সমানুপাতিক না হয় তাহলে হবে এরকম বক্ররেখা। ওকে, আর কোন ক্ষেত্রে এরকম প্যারালাল হবে সেটা আমি বলে দিই। তো দেখো P আর V এর মধ্যে সম্পর্ক কিন্তু ব্যস্ত অনুপাতে, তাহলে গ্রাফটা কি রকম হবে? কার্ভ হবে। ওকে, আচ্ছা যদি দেখো এটা আমরা হচ্ছে আরেকটা গ্রাফ যখন শিখবো, আরেকটা টাইপসের গ্রাফ যখন শিখবো তখন দেখাবো, দেখবা যে P এর সাথে যখন T সমানুপাতিক হবে, P বনাম T গ্রাফটা কিন্তু এরকম, P বনাম T গ্রাফটা কিন্তু এই যে মূল বিন্দু হবে। ওকে, এরকম একটা গ্রাফ পাবো। তো আসলে যখন হচ্ছে সমানুপাতিক হবে তখন এরকম, আবার যেমন V বনাম T গ্রাফটা কিন্তু এরকম। আর যদি সমানুপাতিক না হয় দেন কি হবে? এরকম কার্ভ হবে। জাস্ট একটু মাথায় রেখে দিন। আচ্ছা, আর দেখা যাচ্ছে সার্টেন একটা টেম্পারেচারের জন্য আমার V কি থাকতেছে? সব সময় একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকতেছে। সার্টেন একটা টেম্পারেচারের জন্য আমার T কি থাকতেছে? কনস্ট্যান্ট থাকতেছে। যেহেতু এটা একটা সমষ্ণ প্রক্রিয়া, আমার T কি থাকবে? T বনাম V গ্রাফ ড্র করতে বললে কি হবে? T কি সব সময় কি থাকবে? একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। যেহেতু এটা একটা কি সমষ্ণ প্রক্রিয়া, এখানে কিন্তু রেট বাড়া কমার কোনো বিষয় না। T একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। দ্যাটস ওয়াই কি হবে? সমান্তরাল হবে, কার x অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। ঠিক যেমনটা যদি আমি এরকম একটা গ্রাফ আঁক করতাম T বনাম T, তাহলে গ্রাফটা কি রকম হতো? এরকম। এই জিনিসটাকে জাস্ট তুমি যদি এক্সিস চেঞ্জ করে দাও, T কে y অ্যাক্সিস বরাবর নাও, T কে x অ্যাক্সিস বরাবর নাও, তাহলে গ্রাফটা এরকম হয়ে যাবে। কারণ কি হবে? T কি থাকবে? একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। তুমি P এর মান যতই বাড়াও না কেন, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া T এর চেঞ্জ হবে না, দ্যাটস ওয়াই T কি থাকবে? একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। তখন কি হবে? x অক্ষের প্যারালাল আমরা একটা গ্রাফ পাবো। ঠিক সেম ভাবে দেখো তোমার PV বনাম T
পিভি বনাম পি তে ব্যাপারটা কি হচ্ছে, আমি ভি এর মান যতই বাড়াই না কেন, ভি এর মান যতই বাড়াই না কেন, পিভি এর গুণফলটা এমন ভাবে চেঞ্জ হবে যেন কি সবগুলোর মান কি হবে, সমান হবে। অর্থাৎ দেখো আমরা কিন্তু এটা জানি p1 v1 p2 v2, তাই না, p3 v3 এভাবে চলতে থাকবে, তাই তো। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি এই জিনিসটা সত্য, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। অর্থাৎ আমি v এর মান যেভাবেই চেঞ্জ করি না কেন, pv এর ভ্যালুটা এমন ভাবে চেঞ্জ হবে যেন সবখানে আমরা কি পাই, প্রত্যেকটা p1 v1 প্রত্যেকটা পয়েন্ট কি হবে, সেম হবে, প্রত্যেকটা পয়েন্ট কি হবে, সেম হবে। সেম গোস ফর হিয়ার। আমরা যদি এই কার্ভটা যদি এইভাবে ড্র করতাম, উপরে pv নিলাম, নিচে p নিলাম, সেম ব্যাপারটা এরকম হবে। আমি p এর মানটা যেভাবেই চেঞ্জ করি না কেন, p আর v এর গুণফলটা এমন ভাবে পরিবর্তন হবে যেন তোমার সবগুলোর ভ্যালু কি থাকে, সমান থাকে। অর্থাৎ p এর ভ্যালু আমি যেভাবে চেঞ্জ করি না কেন, p1 v1 এর গুণফল কি হবে, সব সময় কি হবে, ওই কনস্ট্যান্ট ভ্যালুটাই হবে। যেহেতু কি এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। জাস্ট এই গ্রাফটাকে জাস্ট আমি যদি ঘুরায় ড্র করি, অর্থাৎ p কে যদি আমি y অ্যাক্সিস বরাবর নিই, pv কে x অ্যাক্সিস বরাবর নিই, তাহলে হচ্ছে কি পাবো, আমি এরকম একটা গ্রাফ পাবো। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, চলো তাহলে আমরা নেক্সট টাইপের গ্রাফে মুভ করি। নেক্সট টাইপের গ্রাফ অর্থাৎ আমরা এবার আলোচনা করব হচ্ছে সম আয়তন প্রক্রিয়া নিয়ে। তো চলো শুরু করা যাক। আমাদের লাস্ট যে দুইটা আছে সেটা হচ্ছে সম আয়তন এবং সমচাপ। তো সম আয়তনের ক্ষেত্রে এটা চেঞ্জটা কি হবে, ওকে। তাহলে du আমরা এটা লিখতে পারি p del v, তাই না। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় del v এর মান তো শূন্য, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হয় না। del v শূন্য, অর্থাৎ আমরা কি লিখতে পারি dq dv, ওকে। আচ্ছা, তাহলে সমচাপ প্রক্রিয়া ব্যাপারটা কি রকম হবে, সমচাপ প্রক্রিয়া dq dq plus dw, du p del v। অনেকেই তোমরা ভাবতেছো সমচাপ প্রক্রিয়া অর্থাৎ p হয়তো 0 হবে, কিন্তু না, del p আর p এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। del p মানে চাপের পরিবর্তন শূন্য হবে, চাপের পরিবর্তন শূন্য, চাপ কিন্তু শূন্য না, চাপের পরিবর্তন শূন্য। অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় এটা যা ছিল তাই থাকবে, আর সম আয়তন প্রক্রিয়ায় এটার আকার হবে এইরকম। তো চলো তাহলে সমচাপ আর সম আয়তন প্রক্রিয়ার গ্রাফটা দেখে নেওয়া যাক। গ্রাফটা কি রকম হবে সম আয়তন প্রক্রিয়া। দেখো আমরা আগেরটাতে একটু ছোট্ট করে ডিসকাস করছিলাম যে সম আয়তন প্রক্রিয়া কি হবে, p সমানুপাতিক t হবে, অর্থাৎ কি গ্রাফটা এরকম হবে। আর সমচাপ প্রক্রিয়া কি হবে, v সমানুপাতিক t হবে, অর্থাৎ এদের গ্রাফটা কি রকম হবে, এরকম হবে। তো আশা করি এই পুরো চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারছো। আমরা 11 টাইপসের ম্যাথ ডিসকাস করছি, প্লাস টাইপ 2 এর আমরা হচ্ছে গ্রাফ সম্পর্কিত আলোচনা করলাম। তো আশা করি পুরো চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারছো। আর বেশি বেশি করে ম্যাথ করবে, বেশি বেশি করে ম্যাথ কি বলবো, ওই একই কথা, ম্যাথ প্র্যাকটিস করবে বেশি করে, প্রিভিয়াস ইয়ারের ম্যাথ বেশি করে প্র্যাকটিস করবে, আসলে এটা বলতে যাচ্ছিলাম। সো বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের যত ম্যাথ আছে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, সেটার মধ্যে আসলে সফলতা আছে। হ্যাঁ, কারণ পরীক্ষা বলে আমাদের ম্যাথ, ফিজিক্সের ম্যাথ সময় কনজিউম করে, কারণ আমরা সেগুলো প্র্যাকটিস করি না। প্র্যাকটিস করে যেটা হবে স্পিড বাড়বে। তো সবার জন্য শুভকামনা রইল, দেখা হবে অন্য কোনো চ্যাপ্টারে।